বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 31শে অক্টোবর 2025, আমাদের ভাইবার চতুর্থ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব আহ, দেওয়ানি কার্যবিধির। কতদিন যদিও আলোচনা করছি, বাট দেওয়ানি কার্যবিধির কিছু জিনিস ওই দিন বলা হয় নাই। সেই জিনিসটা হলো, দেওয়ানি কার্যবিধির কিছু জিনিস মনে রাখতে হবে। সেই জিনিসটা হলো যে ওই দিন বলা হয়নি। যদি বলে যে আপনার রিপ্রেজেন্টেটিভ সুট কোথায় আছে, একাদেশের আট বিধিতে, যে ক্ষেত্রে কোনো মামলার ক্ষেত্রে সবার কি থাকে, একই স্বার্থ, সেম ইন্টারেস্ট থাকে। একাধিক বাদী থাকতে পারে, আবার একাধিক কি থাকতে পারে বলেন, বিবাদে থাকতে পারে। তাদের পক্ষে যে কোনো একজন বা একাধিক জন ব্যক্তি আদালতের অনুমতি নিয়ে ওই মামলা পরিচালনা করতে পারে। এটারে বলে হলো প্রতিনিধিত্বমূলক মামলা। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, আপনাদের কেস ডায়েরিতে অনেকের আছে যে ফর এসআর এডি। এসআর শব্দের অর্থ কি, এডি শব্দের অর্থ কি? এসআর শব্দের অর্থ হলো সার্ভিস রিটার্ন। আর এডি মানে কি বলেন, অনলাইনে যারা আছেন, এডি শব্দের অর্থ কি? Acknowledgement due. অ্যাকনলেজমেন্ট ডিউ, প্রাপ্তি স্বীকার। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এই যে যে মামলার কেস ডায়েরির যে মামলার যে ধাপগুলা, এটা আপনার জানতে হবে। সার্ভিস রিটার্ন এন্ড এডি মানে হলো অ্যাকনলেজমেন্ট ডিউ। তাহলে এরপরে ডব্লিউএস বলে, ডব্লিউএস মানে কি? রিটেন স্টেটমেন্ট, রিটেন স্টেটমেন্ট। তারপরে এডিআর, এডিআর মানে কি? অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। যদি আপনারা বলে যে অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, এই বিষয়টা কি? বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তি কি বলবেন? এক কথায় স্যার, প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গিয়ে দ্রুত নিষ্পত্তির জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেটাকে বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি। দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কয়টা পদ্ধতি আছে? দুইটা, মেডিয়েশন আর আরবিট্রেশন। 89 এর কতে আছে মেডিয়েশন, 89 এর কতে আছে আরবিট্রেশন। তো এর মধ্যে যে জিনিসগুলা খুঁটিনাটি মনে রাখা দরকার, আমি আপনারা সব জানেন, তারপরে বলি। মেডিয়েশন আদালত পারে, অবসরপ্রাপ্ত বিচারক পারে, জেলা জজ কর্তৃক প্যানেল যে আছে, প্যানেল মেডিয়েটর, তারা পারে। কিন্তু প্রজাতন্ত্রের লাভজনক কাজ যারা করে তারা কিন্তু মেডিয়েটর হতে পারবে না। মনে আছে না ভাই? আর মেডিয়েশনে যদি কোনো ডিক্রি দেয়, এটার বিরুদ্ধে আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। আপিল রিভিউ করা, আপিল রিভিশন করা যাবে না, বাট কি করা যেতে পারে? রিভিউ করা যেতে পারে। তাহলে এডিআর যদি ব্যর্থ হয়, এডিআর ব্যর্থ হলে পরবর্তী ধাপ হলো বিচার্য বিষয় গঠন, ইস্যু গঠন। হোয়াট ইজ ইস্যু গঠন? মামলার এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে ইস্যু গঠিত হয়। ফৌজদারি মামলা এটার বলে কি? চার্জ গঠন। এরপরে আছে আপনার অনেকের মামলায় লেখা আছে ডিসকভারি বা 30 ধারা। ডিসকভারি এন্ড ইন্সপেকশন। ডিসকভারি এন্ড ইন্সপেকশন অর্থ কি? আর্জি এবং লিখিত জবাব বিবেচনার পরে এক পক্ষ আর এক পক্ষের কাছে কোনো দলিল দেখতে চাইতে পারে, এক পক্ষ আর এক পক্ষের কাছে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইতে পারে। তখন আদালতের কাছে অনুমতি চাইবে। বাদী ধরেন বলছে, ইয়োর এই যে আমার 10টা প্রশ্ন আছে, বিবাদীর এই 10টা প্রশ্নের উত্তর দিতে বলেন। বা বিবাদী এসে বললো, ইয়োর আমার 10টা প্রশ্ন আছে, বাদীর এই 10টা প্রশ্নের উত্তর দিতে বলেন। এই যে যে বিষয়টা, এটাই বলা হচ্ছে আপনার কি? ডিসকভারি। আচ্ছা, এখন আসেন এসডিপিএস। ডিসকভারির পরে যে ধাপ, সেটা হলো এসডিপিএস। এসডিপিএস এর পূর্ণরূপ আপনার জানতে হবে, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। এটা যদিও আমি আপনাদের যে লিখিত নোট দিছি, ওই লিখিত নোটে এগুলা বিস্তারিত লেখা আছে, বাট তারপরে এসডিপিএস এর ইংরেজি বানান লেখেন সেটলিং, SETLING, সেটলিং ডেট, DAT, ডেট, for পারেন্টরি, PEREMP, পারেন্টরি হিয়ারিং, HEARING, PEREMP, TORY। লিখছেন? TORI না, ওয়াই। আপনি যখন বলবেন ওই জায়গায়, আপনার যখন কেস ডায়েরিতে লেখা আছে পিএইচ, আপনারে ওই বিচারপতি জিজ্ঞাসা করবে পিএইচ অর্থ কি, বানান লিখেন। যদি বলেন পারেন্টরি হিয়ারিং, বলে যে বানান লেখেন।
তখন বানান না লিখলে খবর আছে। বললেন যে পারেন্টরি হিয়ারিং এর আর একটা সিনোনিম হচ্ছে ফাইনাল হিয়ারিং, চূড়ান্ত শুনানি। বুঝছেন? তাহলে এসডিপিএস হলো সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। এসডিপিএস সম্পর্কে বলা আছে 14 আদেশে 8 বিধিতে যে বিচার্য বিষয় গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি শেষ করতে হবে। এটা মাথায় রেখেন, চূড়ান্ত শুনানি শেষ করতে হবে। তাহলে কতদিনের মধ্যে? বিচার্য বিষয় গঠনের কতদিনের মধ্যে? 120 দিনের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, এখানে স্যার কার্য দিবস কোনটা হবে আর দিন কোনটা হবে বলে স্যার? বলে দেবো বলে দেবো বলে দেবো বলে দেবো বলে দেবো। আচ্ছা, এসডিপিএস যখন চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হয়ে গেল, চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হয়ে গেলে তারপরে বলো পিএইচ, মানে পারেন্টরি হিয়ারিং। যেহেতু দিন নির্ধারণ হয়ে গেল, পিএইচ মানে কি? পারেন্টরি হিয়ারিং বা ফাইনাল হিয়ারিং, মানে এখন শুনানি শুরু হয়ে গেল। তাহলে পিএইচ এর অর্থ তো আমরা জানি, কি বলেন? পারেন্টরি হিয়ারিং। পারবেন না ইনশাআল্লাহ লিখতে? তাহলে এখানে 18 আদেশের 19 বিধিতে বলতেছে, 18 আদেশের 19 বিধিতে বলতেছে যে পারেন্টরি হিয়ারিং শেষ করতে হবে 120 কার্য দিবসের মধ্যে, পিএইচ শেষ করতে হবে 120 কার্য দিবসের মধ্যে। এটা হলো কার্য দিবস। 18 আদেশের 19 বিধিতে বলতেছে চূড়ান্ত শুনানি শেষ করতে হবে 120 কার্য দিবসের মধ্যে। ওকে, এরপরে যদি পিএইচ এর পরের ধাপ হলো এফপিএইচ। এফপিএইচ ফার্দার পারেন্টরি হিয়ারিং, অনেকের মামলায় লেখা আছে ফর এফপিএইচ, মানে হলো ফার্দার, এফইউআরটিএইচইআর, ফার্দার পারেন্টরি হিয়ারিং, মানে অধিকতর চূড়ান্ত শুনানি। বুঝছেন? তারপরের ধাপ হচ্ছে আর্গুমেন্ট বা যুক্তিতর্ক। আর্গুমেন্ট বা যুক্তিতর্ক। তারপরের ধাপ হচ্ছে আপনার জাজমেন্ট। জাজমেন্ট বানানটা একটু ইংরেজিতে লিখে যান তো, JUDGMENT, JUDGMENT, জাজমেন্ট। জাজমেন্টের এখানে ব্র্যাকেটে লিখে রাখেন 20 আদেশ। জাজমেন্ট সম্পর্কে বলা আছে কত আদেশ? 20 আদেশ। এবং এখানে একটা প্রশ্ন ওনারা করতে পারে যে বলেন যে জাজমেন্টে যদি কোনো ভুল থাকে এটা কি সংশোধন করা যায় কিনা? বলবেন যে ক্লারিক্যাল মিস্টেক, তারপরে গাণিতিক বিচ্যুতি, এগুলা থাকলে সংশোধন করতে পারবে, কিন্তু অন্য কিছু পারবে না। এটা বলা আছে 152 ধারা আর 20 আদেশের 3 বিধি। 152 ধারা আর 20 আদেশের 3 বিধি। তাহলে জাজমেন্টে ওই ছোটখাটো ভুল থাকলে সংশোধন করা যাবে, কিন্তু উনি ডিক্রিজে পুরো বদলাই দিবে এটা কিন্তু হবে না। গাণিতিক করণিক ভুল বই বলেন, করণিক ভুল থাকলে সংশোধন করা যাবে। বুঝছেন? তারপরে আসেন জাজমেন্টের 7 দিনের মধ্যে দেবে ডিক্রি। এই ডিক্রিও 20 আদেশে, জাজমেন্টের 7 দিনের মধ্যে ডিক্রি। এখন যদি বলেন যে ডিক্রির তারিখ আর জাজমেন্টের তারিখ কিন্তু এক, ঠিক আছে, ডিক্রিতেও যে তারিখ, রায়ও যে তারিখ, ডিক্রিতেও সে তারিখ। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বলেন তো রায় আগে না ডিক্রি আগে? রায় আগে, কিন্তু আবার দুইটাই ডিক্রি, ডিক্রিতে 7 দিনের মধ্যে, কিন্তু দুইটার তারিখ আবার কি একই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ডিগ্রি, তাহলে এখন যদি আপনাকে বলে যে দেওয়ানি মামলায় আপিল করা যায় কয়টা আদালতে ডিগ্রির বিরুদ্ধে? দুইটা আদালত, একটা হলো জেলা জজ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। জেলা জজের কাছে হলো 30 দিন, তামাদি আইনের 152 অনুচ্ছেদ, আর হাইকোর্ট বিভাগে হলো 90 দিন, তামাদি আইনের 156 অনুচ্ছেদ। যদি বলে যে বলেন তো যে দেওয়ানি মামলার যে আপিল এখতিয়ার এটা সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? 2021 সালে। কোন আইনে?
সিভিল কোডস অ্যাক্ট, সিভিল কোডস অ্যাক্ট 1887, সিভিল কোডস অ্যাক্ট 1887, এটা খেয়াল করেন। সিভিল কোডস অ্যাক্টের 1887 অনুসারে আর্থিক এক্টের সংশোধন করছে দেওয়ানি আদালতের। এখন সহকারী জজ 15 লাখ, সিনিয়র সহকারী জজ 25 লাখ, যুগ্ম জেলা জজ আগেও সীমাহীন, এখনো সীমাহীন। আর আপিল এক্টের আগে ছিল জেলা জজের কত, 5 লাখ, আর এখন কত, 5 কোটি। 5 কোটি টাকার বেশি হলে আপিল যাবে কোথায়, হাইকোর্টে। আর 5 কোটি টাকার যদি সমান হয় বা কম হয় তাহলে কোথায়, জেলা জজ। বুঝছেন? আচ্ছা, তো এখন এই টেকনিক্যাল টার্ম গুলো কেন দরকার? কারণ আপনি যখন ওই যে আপনার কেস ডায়েরিতে, অনেকের কেস ডায়েরিতে লেখা আছে ফর এসআরএডি, ফর এসডিপিএইচ, ফর পিএইচ, ফর এফপিএইচ, ফর আর্গুমেন্ট, তাহলে এই টার্ম গুলো কিন্তু আপনারা যখন মানে কেস ডায়েরি হাতে নিবে তখন কিন্তু জিজ্ঞাসা করবে যে এটার অর্থ কি বা এটা দ্বারা কি বোঝায়। এখন আপনি যদি বলেন যে পিএইচ সানাসুরির সাথে কাইটে খায়, তাহলে তো হবে না, এই পিএইচ তো পারেন্টরি ইয়ারিং। আচ্ছা, এরপরে যে জিনিসটা মনে রাখেন যে সোলে ডিক্রি কি। সোলে ডিক্রি কতদিন আমরা আলোচনা করছিলাম। সোলে ডিক্রি হলো যে 23 দেশের 3 বিধিতে আছে সোলে ডিক্রি, উভয়ের মধ্যে আপোষ মীমাংসার মাধ্যমে যে ডিক্রি হয় সোলে ডিক্রি। এখন যদি বলে যে তাহলে বলেন তো মধ্যস্থতার ডিক্রি আর সোলে ডিক্রি কি এক জিনিস, না এদের মধ্যে কোনো পার্থক্য আছে? আমার লিখতে হবে প্রায় 5 একটা। এই শামিমা মিউট করেন। অনলাইনে যারা আছেন একজন দেখে উত্তর করেন যে সোলে ডিক্রি আর মধ্যস্থতার ডিক্রি কি পার্থক্য আছে? চল আমার তোমার কাজগুলো লিখো। আসছো? ভালো হয়েছে। স্যার, ফুলের ডিগ্রিটা, মধ্যস্থতার ডিগ্রিটা হচ্ছে আদালতের আহ, আহ, মানে আদালতের মধ্যস্থতায় হয়। আর ফুলের ডিগ্রিটা হচ্ছে স্যার নিজেরা আদালতের বাইরে আপোষ মীমাংসা করে আদালতকে সেটা তারা জানিয়ে দেয় আর কি স্যার। আচ্ছা, অনলাইনে কেউ বলবেন, মানে অফলাইনে কেউ বলবেন মধ্যস্থতার ডিগ্রি আর সোলে ডিগ্রি আপনাদের দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা? মধ্যস্থতা একটা নির্দিষ্ট পর্যায়ে পাঠায়, লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ যখন হাজির হয় মধ্যস্থতা পাঠাতে আদালত বাধ্য। কিন্তু সোলে ডিগ্রি আদালত পাঠায় না, উভয়ের মধ্যে নিজেরা নিজেরা আপোষ মীমাংসা পরে করে তারপরে আদালতে এসে জানায় যে আমরা আপোষ মীমাংসা করছি, আপনি এখন একটা ডিগ্রি দেন। তাহলে ডিগ্রি যদি দেয় এটার বলে সোলে ডিগ্রি। তবে মধ্যস্থতার ডিগ্রির ক্ষেত্রে সোলে ডিগ্রির যে বিধিবিধান আছে 23 দেশের 3 বিধি, সেটা অনুসরণ করেই দিবে। আর মধ্যস্থতার ডিগ্রির ক্ষেত্রে আপিল করা যায় না, রিভিশন করা যায় না, কিন্তু সোলে ডিগ্রির বিরুদ্ধে কিন্তু রিভিশন করা যায়। এটা খেয়াল রাখেন, সোলে ডিগ্রির বিরুদ্ধে রিভিশন করা যায়। অনেকে আপনারা ওই যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা দিচ্ছেন, যাদের কেস ডায়েরিতে আছে তারা দয়া করে জেনে নিবেন যে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা কোন আইনের কত ধারায় হয়। আপনাদের কারো আছে লিস্টে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা? স্যার আমার আমি আছে তো স্যার। এই নজরুল সাহেব, না স্যার, উসাইম স্যার আমার আছে স্যার। আচ্ছা উসাইম সাহেব, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা কোন আইনে হয় জানেন? স্যার এখন তো জানা নেই স্যার। এটা জিজ্ঞেস করবে, খুব বেসিক কোশ্চেন করবে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা কোন আইনের অধীনে হয়। দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট 1950, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 150 ধারায়। আপনার ডায়েরিতে নাই, সমস্যা নাই, বাট এমনি জেনে নিয়েন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 145 ধারায়। ওই যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, আমরা তো বাঙালি। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 এর 145 ধারায়, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর এলএসটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল 145 ধারায়। হ্যাঁ, ওই আইনের 145 ধারায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা করে।
স্যার স্যাট অ্যাক্টের 145 স্যার। হ্যাঁ, ওই যে স্যাট যখন বলবেন তখন বলবে স্যাট অর্থ কি? দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950। বুঝছেন? এখন যেহেতু কোর্ট কাছারিতে এখন ওই আপনাদের প্র্যাকটিস রিলেটেড প্রশ্ন করে, তা আমরা যারা কোর্টে যাই না এগুলো তো আমাদের জানতে হবে। এটা হচ্ছে যে যদি বলে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা কখন করে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা আরাফাত হোসেন বলেন কখন করে? অন্যের নামে রেকর্ড এলে করে কয় দিনের মধ্যে করে? 2 বছরের মধ্যে করে। আচ্ছা, যখন সর্বশেষ প্রকাশিত যে রেকর্ড বা খতিয়ান, ওই খতিয়ানে আপনার নাম নাই বা আপনার জমি আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে, তখন সর্বশেষ প্রকাশিত খতিয়ানের 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়। আর আদালত যৌক্তিক কারণ থাকলে আরো 1 বছর বাড়াতে পারে, অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে হবে 2 বছরের মধ্যে। আর যে জিনিসটা অত বিস্তারিত না জানলেও চলবে, যে জিনিসটা মনে রাখতে হবে, যদি জিজ্ঞেস করতে পারে বলেন যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কে? যুগ্ম জেলা জজ পদমর্যাদার। কে বলেন? যুগ্ম জেলা জজ পদমর্যাদার। আচ্ছা, এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ এটা একটু শুনে নেন। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ধরেন ল্যান্ড সর্বশেষ খতিয়ান প্রকাশিত হয়েছে, আপনি 2 বছরের মধ্যে মামলা করেন নাই, 5 বছর হয়ে গেছে, আপনি টের পান নাই, এখন কি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন কিনা? আর না হলে এখন আপনার আর কি প্রতিকার আছে? সিভিল কি কি মামলা করবেন? রেকর্ড সংশোধনই তো আপনার সময় শেষ, সেটাই তো বললাম। এখন কি করবেন? ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 42 ধারায়। তো আপনারা যারা বুঝেন না জাস্ট লিখে রাখবেন যে রেকর্ড সংশোধনী মামলা যদি না করা যায়, সময় শেষ হয়ে গেলে করতে হবে কি মামলা? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় ঘোষণামূলক মামলা। এতটুকু জেনে রাখেন। জি, কয়টা লাগবে? ইন্টারপ্লিটার সুট কাকে বলে জানেন? জিজ্ঞেস করতে পারে যে ইন্টারপ্লিটার সুট কাকে বলে? প্রতিনিধিত্ব। স্বার্থবিহীন মামলা 35 আদেশে নাকি? আর ধারা কত? 88 ধারা। দেখি অনলাইনে একজন স্বার্থবিহীন মামলা বলেন তো কাকে বলে? অনলাইনে এক ভাই স্যার বলেন, ভাই বোন। আমি বলবো স্যার। আপনি কে উসাইম স্যার। বলেন? হুসাইন সাহেব বলেন। স্যার স্বার্থহীন মামলা হলো স্যার আপনার যে জায়গায় মানে বাদীর শুধুমাত্র স্যার মামলার বিষয়বস্তুর ছাড়া আর কোনো স্বার্থ নাই, যেখানে বিবাদী থাকবে 2 জন স্যার। বিষয়বস্তু ছাড়া আর কোনো স্বার্থ নাই? জি স্যার, মামলার স্যার যে মামলার যে মানে মামলা খরচের মানে ওটার স্বার্থ ছাড়া মানে আর কোনো তার স্বার্থ নাই, যেখানে বিবাদী 2 জন থাকবে স্যার। ওই মামলায় একটা উদাহরণ দেন, হুসাইন সাহেব একটা উদাহরণ দেন। হোসেন ভাই উদাহরণ দেন, ওই মসজিদের মোবাইল হারিয়ে গেছে ওইটা দেন উদাহরণ। যেমন স্যার আপনার কেউ একটা ওই মসজিদে মোবাইল পাইলো স্যার, 2 জন দাবি হ্যাঁ করলে মোবাইল তার স্যার, কিন্তু সে হ্যাঁ। মোবাইলটা নিজের কাছে রাখতে চায় না, সে ফিরাই দিতে চায়। তখন স্যার শুধুমাত্র যে তার যে মামলার যে খরচ আছে স্যার, খরচের স্বার্থ ছাড়া তার আর কোনো স্বার্থ থাকবে না। আর 2 জন বিবাদী থাকবে, ওই ফিরাই দেওয়া স্যার, মানে লিগাল পন্থায় ফিরাই দেওয়া আর কি স্যার স্বার্থহীন মামলা আর কি স্যার। আচ্ছা, বিবাদী কি 2 জনই থাকতে পারে? বেশি থাকতে পারে না? মানে বেশিও সর্বনিম্ন থাকতে 2 জন পারে। স্যার, সর্বনিম্ন 2 জন। সুমন সেন, ওই আমাদের দরজাটা একটু লক আটকে দেন, ফেলে দেন।
সর্বনিম্ন 2 জন থাকতে হবে স্যার। সর্বনিম্ন 2 জন, ধন্যবাদ। জি, আচ্ছা, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা কখন করে? স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে যখন কোনো ক্ষতির সম্মুখীন মানে আশঙ্কা দেখা যায় বা বেদখলের আশঙ্কা দেখা যায়, সেই সময় করে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা, নাকি? আর স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে আর্জি দাখিলের মাধ্যমে, আর নিষ্পত্তি হয় ডিক্রির মাধ্যমে। এখন যদি আপনাকে বলে যে এই স্থায়ী নিষেধাজ্ঞার মামলা আপনি করছেন, ধরেন আপনার বেদখলের হুমকি ছিল, আপনি মামলা করছেন, এখন মামলা চলাকালীন সময় বেদখল হয়ে গেছে, মামলা করছেন বেদখল যাতে না হন, কিন্তু মামলা চলাকালীন সময় বেদখল হয়েছেন, তাহলে এখন কি করবেন? চলাকালীন সময় যদি বিদ্যুৎ হয় সেই ক্ষেত্রে ওই যে আমি স্থায়ী সেরা আবেদন করছি ওই সাথে স্যার আমার ওই সে নিষেধাজ্ঞা যাই যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা যেই গেছে টাইপ করা স্যার অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞার উপর পিটিশন দিচ্ছে স্যার। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অস্থায়ী আচ্ছা, নিষেধাজ্ঞার উপর পিটিশন এক্ষেত্রে আপনি দুইটা দুইটা কেন কেন মিস ভায়োলেশন? আপনি যদি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে, আমি তো বলি না আমার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা দিছে, এমন সময় আপনার বেদখল করতে, আপনারা যদি অস্থায়ী নিষেধাজ্ঞা দিত তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আপনি ওই যে মিসেলেনিয়াস ভায়োলেশন কেস করতেন। হ্যাঁ, এই জায়গায় অ্যাকচুয়ালি উত্তর হলো দুইটা। এক, আপনি যেহেতু বেদখল হয়েছেন, আপনি ইচ্ছা করলে এই আর্জি সংশোধনে দরখাস্ত করে দরখাস্ত দখলের বিষয়টা অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারেন, যে আমি দখলও চাই, এটা হলো এক। অথবা আপনি অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দরখাস্ত দিবেন। কি বলেন? অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যাতে আপনি আপনার দখল ফেরত পান, এই হলো কথা। অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা জিজ্ঞেস করতে পারে, খুব বেসিক কোশ্চেন, যে আপিল ডিভিশনের মধ্যে পার্থক্য কি? আপিল বলবেন যে ঘটনাগত আইনগত প্রশ্ন হয়, আর রিভিশন হয় শুধুমাত্র আইনগত ক্ষেত্রে আইনগত ভুল ত্রুটি যদি কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়। আর আপিল আদালত স্বপ্রণোদিত হয়ে আপিল প্রয়োগ অ্যাপিলেট পাওয়ার প্রয়োগ করতে পারে না, কিন্তু আদালত স্বপ্রণোদিত হয়ে রিভিশনাল পাওয়ার প্রয়োগ করতে পারে, বুঝছেন? আর যে ক্ষেত্রে আপিল করা যায় না সেক্ষেত্রেই শুধুমাত্র করা যায় কি, রিভিশন। আর আপিল সম্পর্কে বলছে 41 থেকে কত আদেশ, 45 আদেশ, 93 থেকে কত ধারা, 112 ধারা। আর রিভিশন সম্পর্কে কত আদেশে বলছে বদরুজ্জামান সাহেব? রিভিশন সম্পর্কে কত আদেশ? আদেশ নাই? আচ্ছা, 115। রিভিউ পরীক্ষায় প্রশ্ন করে যে বলেন যে রিভিউ কখন করে? আপিলের বিধান ছিল আপিল করে নাই, অথবা আপিলের বিধান ছিল আপিল করে নাই, এটা একটা, বা আপিল করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে করা যাবে কি, রিভিউ। রিভিউ কোথায় করতে হয় বদরুজ্জামান সাহেব? সংশ্লিষ্ট মানে যে আদালত সিদ্ধান্ত দিছে সে আদালত। হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিলে রিভিউ কোথায়? হাইকোর্টে। আমরা আমরা আপনাদের একটা এডিশনাল পেজ দিছি, একটা শীট দিছি, এই শীটে একটু চোখ বুলান। শীট পান না এই জায়গায় কেউ আছেন? এক্সট্রা কপি আছে? হোসেনকারীর একটা দেন। দেখেন, দণ্ডবিধি 1860-এর একটা প্রশ্ন আছে
বলুন তো একই ব্যক্তিকে 323 এবং 325 ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে কিনা? এই প্রশ্নগুলো হলো জুডিশিয়াল সার্ভিস ভাইবার প্রশ্ন। সরাসরি এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে যে একই ব্যক্তিরে 323 আর 325 শাস্তি দেওয়া যাবে কিনা। তো তার আগে আপনার জানা উচিত 323 আর 25 কি আছে। বরকত আলী মীর 323 কি আছে? সাধারণ আঘাত। সাধারণ আঘাতটা হলো কি রকম? হ্যাঁ, সর ধাক্কা কিল। আচ্ছা, আর 325 কি অসাধারণ আঘাত? 323 হচ্ছে মানে স্বেচ্ছায় আঘাত করার শাস্তি 323 1 বছর, আর 25 সাজা আছে কত? 7 বছর। তাহলে দেখেন, বলুন তো একই ব্যক্তিকে 323 বা 325 অধীন সাজা দেওয়া যাবে কিনা। মানে যে যে জায়গায় 325 হচ্ছে সে জায়গায় তো আর 323 দেওয়ার দরকার নাই। এই যে দেখেন, তার যাবে না, কারণ একজন ব্যক্তির একটি কাজ যদি গ্রিভিয়াস হার্ট হয় তাহলে সে আর সিম্পল হার্ট অর্থাৎ 323 দ্বারা অধীনে শাস্তি পাবে না। তারপরে দেখেন, ধরুন একজন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা উভয় শাস্তি দেওয়া হলে সে উচ্চ আদালতে আপিল করে। আপিল চলা অবস্থায় সে যদি মারা যায় তাহলে আপিলের ফলাফল কি হবে? কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বাতিল হবে, তবে অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলবে, কারণ অর্থদণ্ড একটি সম্পত্তির উপর একটি দায়। এই যে যে অর্থদণ্ডের বিরুদ্ধে যে আপিল চলবে, শুরুচি ফৌজদারি কার্যবিধির কোথায় বলা আছে বলেন? আপিল বাতিল, এই বিধানটা কোথায় আছে? হ্যাঁ, সুরুচির শুভাকাঙ্ক্ষী বলে দিয়েছে 431 ধারায়। আচ্ছা, এরপর দেখেন, এবার বলুন তো একই ব্যক্তিকে 211 ও 193 ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে কিনা। তো তার আগে আমার জানা দরকার যে 211-তে কি আছে। 211-তে আছে যে মিথ্যা মামলা যে করে, মিথ্যা মামলা করলে যে আসামি খালাস পাইছে, মিথ্যা মামলা দায়ের করছে। আর 193 কি আছে? মিথ্যা সাক্ষ্য দান। সো দুইটা কমপ্লিটলি দুই বিষয়। এবং মিথ্যা সাক্ষ্য দান আপনাদের মনে করাই দিই, মিথ্যা সাক্ষ্য দান আদালতের কার্যক্রমে দিলে এক প্রকার সাজা, আর আদার দেন আদালতের কার্যক্রম হইলে সাজা। আদালতের কাজ অনলাইনে বলেন 193-তে আদালতের কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দিলে সাজা কত দিন? স্যার সর্বোচ্চ 7 স্যার। 7 বছর। আর অন্য কোথাও দিলে 3 বছর। এটা কিন্তু বেইলেবল। আচ্ছা, তাহলে 211 ধারা অনুযায়ী মিথ্যা মামলা দায়ের এবং 193 ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্যের জন্য পৃথকভাবে শাস্তি দেওয়া যাবে, কারণ দুটি সম্পূর্ণ কি অপরাধ? ভিন্ন অপরাধ। তারপরে দেখেন, একটি মার্ডারের মামলায় অভিযুক্ত আসামি প্রমাণ করে যে সে নিহত ব্যক্তির প্ররোচনার কারণে সে তাকে হত্যা করে। এখন আসামিকে কি শাস্তি দেওয়া যাবে কিনা? মার্ডার মামলায় সে বলতেছে, আসামি বলতেছে যে সে আমারে প্ররোচিত করছে, মানে তাহলে তার প্ররোচিত বলতে জায়গা বোঝাচ্ছে প্ররোচনার কারণে, প্ররোচিত বলতে বোঝাচ্ছে মানে হলো সে ওই যে উত্তেজনা দিছে, উত্তেজনা দিছে এই কারণে তারা হত্যা করছে। তো আসামিকে মার্ডারের জন্য শাস্তি দেওয়া যাবে না, তবে কালপেবল হোমিসাইডের জন্য কি দেওয়া যাবে? শাস্তি দেওয়া যাবে। ওই যে 300 ধারার কোন ব্যতিক্রম? প্রথম ব্যতিক্রম, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন এক্সটর্শনের মামলায় কি কি বিষয় প্রমাণ করতে হয় দেখি। এই আনোয়ারুল হক সাহেব বলেন এক্সটর্শনের বাংলা কি? বলপূর্বক গ্রহণ। আর একটা বাংলা বলেন যেটা সকল সবার কাছে পরিচিত। চাঁদাবাজি। এক্সটর্শনের আর এক বাংলা হচ্ছে চাঁদাবাজি। সংখ্যা দিচ্ছে 383। দেখেন স্যার, এক্সটর্শনের দুটি বিষয় প্রমাণ করতে হবে: ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে জখম মৃত্যুর ভয় দেখানো হয়েছিল কিনা, আর কোন সম্পত্তি দাবি করা বা দেওয়া হয়েছিল কিনা। মানে আপনার যে কোনো একটা জিনিসের ভয় দেখাবে, সেটা ক্ষতির ভয় হতে পারে, জখমের ভয় হতে পারে, মৃত্যুর ভয় হতে পারে, এবং কোন সম্পত্তি তার কাছ থেকে আদায় করা হয়েছিল কিনা। এটা বুঝলেন? শুধু ভয় দেখিয়ে সম্পত্তি দাবি করলে কি এক্সটর্শন হবে? সম্পত্তি এখনো নেয় নাই, শুধু ভয় দেখাইছে যে, তাহলে এক্সটর্শন হবে কিনা? দেখেন কি হবে, কারণ ভয় দেখিয়ে সম্পত্তি দাবি করলে সেটা দণ্ডবিধির 385-87 দ্বারা শাস্তিযোগ্য অপরাধ। কতদিন বলছিলাম? 85-তে ভয় দেখাইছেন হলো ক্ষতির,
আর 87-তে ভয় দেখেছেন মৃত্যু গুরুতর জখম, সম্পত্তি তখনও এখনো নেন নাই, এটা হলো 85 আর 87। আর এখানে দেখেন যদি সম্পত্তি নিয়ে নেয় তাহলে দণ্ডবিধি 84 এবং 86 দ্বারা শাস্তিযোগ্য হবে। 84-তে হলো ক্ষতির ভয় দেখাইছে এবং সম্পত্তি দিয়েও দিছে, আর 86-তে হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছে, সম্পত্তি দিয়েও দিছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ডাকাতির চেষ্টা করা কি আলাদা অপরাধ? এটা আলাদা পৃথক কোনো অপরাধ না, কারণ ডাকাতির চেষ্টা করাও ডাকাতির অপরাধ হিসেবে গণ্য হবে। ওই যে আহ হত্যা করছে বা ডাকাতির মালামাল নিতে পারে নাই, মনে আছে? তাহলে এটা কি হবে? ডাকাতি হবে, 300 ডাকাতি হবে। তারপরে দেখেন একই ব্যক্তিকে বসত বাড়ির থেকে চুরির দায়ে 380 এবং 447-এর অধীনে শাস্তি দেওয়া যাবে কিনা। এই জায়গায় লেখছে যাবে, এটা অ্যাকচুয়ালি যাবে না, উচ্চ আদালতের নজিরে আছে যাবে না। এটা ওই যে আমরা আইন পাঠ করছি ওই জায়গায় উচ্চ আদালতের নজিরে রেফারেন্স আছে। চুরি করতে গেলে তো 380-তে ঘরে ঢোকা লাগবেই। দেখেন আইনে যদি জরিমানার পরিমাণ উল্লেখ না থাকে তাহলে জরিমানা কত হবে বদরুজ্জামান সাহেব? অসীম হবে, তবে অত্যাধিক হবে না। দেখি আমি একটু জিজ্ঞাসা করি বাঁধন সাহেব, 2025 সালের সংশোধনী অনুসারে ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা বলেন। 3 বছর আছে। প্রথম দিনের ম্যাজিস্ট্রেট 5 বছর 5 লক্ষ টাকা, হুম 5 লক্ষ টাকা। হুম দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর 3 লক্ষ টাকা। হুম। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর 2 লক্ষ টাকা। এই হাত নাড়ানো সারানো থামাইতে হবে ওই জায়গায় যাইয়ে, ঠিক আছে? ওই জায়গায় হাত দরকার হলে কোন রকম কোনো কিছু যেন না নড়ে, ওই জায়গা এই হাত নড়ে মাথা নড়ে এগুলো নাড়ানো যাবে না। শুনেন, হ্যাঁ আমার আমি যখন ভাইবা দিতে যাই, আমার বার কাউন্সিল ভাইবা, তো আমার আগের 10-12 জন তারা খালি ঢুকতেছে বেরোচ্ছে, ঢুকতেছে বেরোচ্ছে, ওই হায়েস্ট গেলে 30 সেকেন্ড 1 মিনিট রাখে। এখন আমার আগে হচ্ছে আমার ভার্সিটির আমরা ক্লাসমেট একজন, তো ও হলো সবসময় প্রশ্ন করলে পেঁচায়, মানে কিছু লোক আছে না যে পেঁচানো অভ্যাস, তো আমার আগে ও গেছে, ও যাওয়ার পর দেখি 10 মিনিট হয় আর বেরোয় না। আমি তো ওই যে কাজ, ও পেঁচায় পেঁচাইয়া ওনাদের রাগাই দিয়ে আসতেছে, আর দেখবে যে দুইজন একই ইউনিভার্সিটির, খবর আছে। তো ওরে অনেকক্ষণ দেখা বের করছে, তারপর হলো আমি ঢুকছি। তো ভাগ্য ভালো আর কি, যাই হোক হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই। তো এই কারণে দেখবেন যে কিছু কিছু দেখবেন যে খালি ঢুকতেছে বেরোচ্ছে, ঢুকতেছে বেরোচ্ছে। ওই যে যাদের প্রিলি ভালো বা লিখিত তো ভালো মার্কস আছে বা কেবল অনার্সে একেবারেই ওই মানে কম বয়সী, তারা খালি ঢুকবে আর বেরোবে, ঢুকবে আর বেরোবে। আর কিছু কিছু আছে যে আপনাদের একটু বাজায় দেখবে যে কি অবস্থা। তবে একটা কথা আবারও বলি যে ওই জায়গায় গিয়ে তো আপনি নার্ভাস থাকবেন, যে সমস্যাটা হবে ওই জায়গায় তিনজন বিচারক অ্যাটলিস্ট থাকে, তো প্রশ্ন করতে কে, হঠাৎ আপনি ঢুকে নাও বুঝতে পারেন, যদি না বুঝেন না শুনে অর্ধেক শুনে উত্তর দিবেন না, বলবেন স্যার আমি বুঝতে পারিনি, যদি আরেকবার বলতেন। কিন্তু উনি অর্ধেক কথা শুনে কখনো উত্তর দিতে যাবেন না। আচ্ছা, শুরুতে জিজ্ঞেস করছে স্যার কোন স্যারের মধ্যে থেকে কথা বেরোইছে, এটা যদি বুঝতে না পারেন, তাই বুঝতে পারেন না পারেন আপনি হাসি দেন না ওই জায়গা, আপনি যে হাসি দেন ওই হাসিতে বিচারপতি রাখেন ভয় পাবে, এই হাসি দেন না। আচ্ছা পরে দেখেন একজন বিচারক যদি কোনো মামলায় ভুল করে শাস্তি দেয় তাহলে ওই বিচারককে দোষী সাব্যস্ত করা যাবে কিনা? বিচারককে দোষী সাব্যস্ত করা যাবে না, কারণ দণ্ডবিধি 77 ধারায় বিচারকদেরকে ফৌজদারি দায় হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। কত ধারায়? 77 ধারায়। পরের নোটে যেটা আছে এটা আমাদের জানার দরকার নাই। সেদিন একজন প্রশ্ন করছিলেন এমসিকিউ ক্লাসে অথবা অন্য কোথাও যে স্যার দণ্ড তো 5 প্রকার বুঝলাম, কিন্তু সব বাজেয়াপ্ত সম্পত্তিতে বাজেয়াপ্ত করে এটা দণ্ডবিধির কোথায় আছে?
আপনাদের এই জায়গা করছিলেন নাকি এমসিকিউ তে করছিলেন কেউ? আচ্ছা, নরমালি আমরা দণ্ড 5 প্রকার জানি না? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, আর একটা কি, অর্থদণ্ড। তো সচরাচর আমরা এই 5টার ভিতর 4টে পাই। যেটা পাই না সেটা হলো সম্পত্তি বাজেয়াপ্ত। তো এর মধ্যে আমরা যা পড়ছি দেখেন, এর মধ্যে একটা কমন, সেটা হলো 169 ধারা। দণ্ডবিধিতে গোল দিবেন, মোট 3টি ধারায় সম্পত্তি বাজেয়াপ্তকরণের বিধান আছে। দণ্ডবিধিতে যে 511টা ধারা, এই 511টা ধারার ভিতরে সম্পত্তি বাজেয়াপ্ত আছে কয়টা ধারায়? 3টা ধারায়। কি কি দেখেন? বাংলাদেশের সাথে শান্তিপূর্ণভাবে বসবাসকারী শক্তির রাজ্য এলাকাসমূহ লুণ্ঠন করা। বাংলাদেশের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে, ধরেন আপনি আসামের সম্পত্তি যায় লুণ্ঠন করছেন, তাহলে ওই সম্পত্তিগুলো বাংলাদেশের আদালত 126 ধারায়, দণ্ডবিধির 126 ধারায় ওইগুলো আপনার কাছ থেকে কি করবে? বাজেয়াপ্ত করতে পারে। 127 দেখেন, দণ্ডবিধির 125 126 ধারায় উল্লিখিত যুদ্ধ বা লুটতরাজের মাধ্যমে গৃহীত সম্পত্তি গ্রহণ। যুদ্ধ বা লুটতরাজের মাধ্যমে যে সম্পত্তি আপনি গ্রহণ করছেন সেগুলোও কি করবে? বাজেয়াপ্ত করবে। এগুলো আমরা পড়ি নাই, এমসিকিউ তো পড়ি নাই, লিখিত তো পড়ি নাই। যেটা পড়ছি লিখিত বা এমসিকিউতে সেটা হলো 169। সরকারি কর্মচারী বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় করা এবং ক্রয়ের উদ্দেশ্যে দর কষাকষি করা। অর্থাৎ সরকারি কর্মকর্তা ওই যে নিলামে কিনছে, নিলামে ওনার কেনার কোনো অধিকার নাই, তাহলে কিনলে যেটা কিনছে ওইটা কি হবে? বাজেয়াপ্ত হবে। কত ধারায়? 169 ধারায়। চলে আসেন, মানহানি কয়টি ব্যতিক্রম আছে? 10টি। আমি যদি বলি, এই মাসুদ সাহেব, মানহানি কাকে বলে বলেন? মানহানি হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তি ব্যক্তি কোনো এমন কোনো তথ্য বা মানে আমি আপনারে ফোন করে গালিগালাজ করলাম, আপনার মানহানি হবে কিনা বলেন? মন হানি বললে কিন্তু আবার উল্টে দেবে না। এটা হচ্ছে অন্য মানুষের সাথে প্রকাশ করতে হবে, ফোন করে গালিগালাজ করে ওইটা আবার ইউটিউবে আপলোড দিয়ে দিলাম, তখন এটা হয়ে যাবে কি? মানহানি। কিন্তু আমি আপনারে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দিয়ে আজে বাজে কথা বলছি বা অন্য জায়গা বলছি, কেউ দেখে নাই, আমি আর আপনিই জানেন, তাহলে কিন্তু আপনি আমার বিরুদ্ধে মানহানি করতে পারবেন না, মানহানির মামলা। তো মানহানির শাস্তি আমাদের দণ্ডবিধিতে 2 বছর বিনাশ্রম। 2 বছর বিনাশ্রম। ব্যতিক্রম আছে 10টা। অনেক সময় দেখেন, যে কোনো 5টা বলেন, যে জনমঙ্গলের জন্য যে সত্য ঘটনা উদ্ঘাটন বা প্রকাশ করা উচিত তা আরোপ করা, জনগণের প্রতি সরকারি কর্মচারী আচরণ, তারপরে গণ সমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ, আদালত সমূহের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ, অন্যের উপর আইনসম্মত ক্ষমতা বিশিষ্ট কর্তৃক সরল বিশ্বাসে নিন্দা। সবচেয়ে ভালো দা বললো, স্যার আমি নিন্দা করছিলাম সরল বিশ্বাসে। উনি যে এত কষ্ট পাবে তা তো বুঝতে পারিনি। আচ্ছা, মানহানির শাস্তি কি দেখেন, দণ্ডবিধির 500 ধারা অনুযায়ী 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। দেখেন, আদালতের নথি বা সরকারি রেজিস্টার জালিয়াতির শাস্তি কি? খুবই গুরুত্বপূর্ণ। জিজ্ঞেস করলো যে আদালতের নথি যদি কেউ জাল করে, জালিয়াতি করে, বা সরকারি রেজিস্টার বলতে যে এনআইডি কার্ড, তারপরে আহ আপনার বিবাহের যে কাবিন, বার্থ সার্টিফিকেট, এইগুলো যদি কেউ জালিয়াতি করে, তাহলে সাজা হবে 366 ধারায় 7 বছর এবং অর্থদণ্ড। 7 বছর অর্থদণ্ড। তারপরে দেখেন, মূল্যবান জামানত উইল জালকরণের শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কি? অর্থদণ্ড। এরপরে যদি আসে যে প্রতারণার লক্ষ্যে জালিয়াতি, প্রতারণার লক্ষ্যে জালিয়াতি সাজা কত? 7 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তো এখানে কতদিন আমি আপনাদের লিখতে দিয়েছিলাম যে জিআর এবং সিআর মামলার ধাপ সমূহ, মানে ফৌজদারি মামলার ধাপ দিছিলাম না? এই যে দেখেন, এই জায়গায় জিআর মামলা সিআর মামলার ধাপ আছে। সিআর মামলায় তো অ্যাকচুয়ালি চার্জশিট হয় না, একটু ভুল আছে। সিআর মামলায় চার্জশিট দেয়, তদন্ত প্রতিবেদন দেয়, ওটা হবে 202, এটা কেটে দেন। সিআর মামলায় চার্জশিট হয় না, তদন্ত অনুসন্ধান 202, ওই সিআর মামলার ডান সাইডে চার্জশিট, ওই ধাপটাই কেটে দেন, আর বাদ বাকি ঠিক আছে।
আমার এক বন্ধুরে হাইকোর্টের ভাই ভাই ওনারে জিজ্ঞাসা করছে, ঢোকার সাথে সাথে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, উনি মারা গেছেন, ঢোকার সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বলেন ভয়েড অ্যাব ইনিশিও কি? ভয়েড অ্যাব ইনিশিও। তো সে ঘাবড়ায় গেছে, উত্তর ঠিকঠাক মতো দিতে পারে নাই, ওই এক প্রশ্নেই তার ভাইবা শেষ। ভয়েড অ্যাব ইনিশিও মানে হচ্ছে যা শুরু থেকেই বাতিল। এটা একটা পরিচিত টার্ম, সেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টে বলছে নাবালকের সাথে কোনো চুক্তি করা হলে ওই চুক্তিটা কি শুরু থেকেই বাতিল। তাহলে ভয়েড অ্যাব ইনিশিও আপনারা মনে রাখবেন। ভাইবাতে তো আসলে কোনো সিলেবাস টিলেবাস কিছু নাই, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। তাহলে ভয়েড অ্যাব ইনিশিও অর্থ কি? শুরু থেকেই বাতিল। ভয়েড অ্যাব ইনিশিওর একটা উদাহরণ দেন। নাবালকের সাথে চুক্তি কি শুরু থেকেই বাতিল। আচ্ছা, চলে আসেন বেনিফিট অফ ডাউট। বেনিফিট অফ ডাউট মানে সন্দেহের সুবিধা আসলে কে পাবে? ফৌজদারি মামলায় বেনিফিট অফ দ্য ডাউট সবসময় সুবিধা পাবে কে? আসামি। আর ক্রিকেট খেলার একটা নিয়ম আছে যে যে ক্ষেত্রে ধরেন রান আউট হয়েছে কি হয় নাই, এলবি হয়েছে কি হয় নাই বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে বেনিফিট অফ দ্য ডাউটের সুবিধা পায় ব্যাটসম্যান। তবে বাংলাদেশ দল হইলে সবসময় বাংলাদেশ দলের বিপক্ষে। আচ্ছা, যদি দেখেন, যদি আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীত ভাবে প্রমাণে ব্যর্থ হয়, এতে আসামি দোষ করেছে এই বিষয়ে সন্দেহ থেকে যায়, আর এই সন্দেহের সুবিধা আসামির পক্ষে যায়, এটি মূলত কি? বেনিফিট অফ ডাউট। এটা দেখেন, যদি বলে যে বেনিফিট অফ ডাউট কার পক্ষে যায়, এই জায়গায় লেখা আছে, দেখেন কার পক্ষে যায়? আসামির পক্ষে যায়। বুঝছেন? আর দেওয়ানি মামলায় কার পক্ষে যায় মাসুদ? দেওয়ানি মামলায় তো অ্যাকচুয়ালি সন্দেহের মানে এই জায়গায় দেখবে ব্যালেন্স অফ প্রবাবিলিটি, যে যদি কেউ 51% প্রমাণ করতে পারে ডিগ্রি তার। দেখেন প্রিজাম্পশন অফ ইনোসেন্স, জিজ্ঞাসা করতে পারে যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স কি? যে নীতি অনুযায়ী ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বিচার শুরুর সময় নিরীহ ব্যক্তি হিসেবে বিবেচনা করে বিচার কার্য পরিচালনা করা হয়, সেই নীতিকে প্রিজাম্পশন অফ ইনোসেন্স বলে। দেখেন, একজন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে, আমরা ধরে রাখি উনি ধর্ষণ করছে, উনি হত্যা করছে, বাট আইনের দৃষ্টিতে তিনি এখন পর্যন্ত নিষ্পাপ। যতক্ষণ পর্যন্ত ওনার সাজা না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি কি? নিষ্পাপ। প্রিজাম্পশন অফ, এটাই বলে আছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স। এই নীতি অনুযায়ী বিচারে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন ব্যক্তিকে নির্দোষ হিসেবে অনুমান করা হয়। যতক্ষণ পর্যন্ত দোষী প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কি থাকবে? নিষ্পাপ। এস্টোপেল এবং রেস জুডিকাটা, বদরুজ্জামান সাহেব, এই বাঁধন বলেন, বাঁধন। এস্টোপেল মনে আছে? জমি বেচা কিনা মনে পড়ে এবার? বলেন। আমার নিজের যাওয়ার অধিকার ছিল না, কিন্তু আমি আমার অধিকার এই ইয়া বলেন, হোসেন কারি এস্টোপেল কাকে বলে একটা উদাহরণ দেন। নার্ভাস হয়ে গেছেন ভুইয়া? যে বিষয় নিয়ে একবার বলা হয়েছে সেই বিষয়টার কোনো অস্বীকার করতে পারবে না। যেমন ভাড়াটিয়া মালিক, ভাড়াটিয়া তার মালিকানা স্বীকার করে পারে, তো পরবর্তীতে সে ওই মালিকের অস্বীকার পাবে। যে কাজ, যে কথা, যে আচরণের দ্বারা আপনি কাউকে কোনো কাজ করতে বাধ্য করতেন, পরবর্তীতে আপনি আর সেটা অস্বীকার করতে পারবেন না। এস্টোপেল নীতি সাক্ষ্য আইনের 115 দ্বারা আলোচনা করছে। যেরকম আমি একটা জমির মালিক না, ওই জমি আমি বিক্রি করে দিলাম, পরবর্তীতে ওই উত্তরাধিকার সূত্রে হোক, ক্রয় সূত্রে হোক, ওই জমির মালিক আমি হইছি, তাহলে পরবর্তীতে আমি যে ওইটা বেশি নাই এটা আর অস্বীকার করতে পারবো না। এটাই হলো এস্টোপেল। আর ফিডিং দা গ্রান্ট বা এস্টোপেল, এটার অর্থ হলো সকার্যজনিত বাধা নীতি দ্বারা অসূত্র হস্তান্তর সিদ্ধ করা। মানে এই যে যে আমি যে ঘটনাটা বললাম, আমি পরে এসে যদি বলি যে ওনার আগের বেচা কিনা ঠিক টাকা হয় নাই, আমার এখন টাকা পয়সা দিতে হবে, তখন আমি বাড়িতে হব ফিডিং দা গ্রান্ট বাই এস্টোপেল নীতি দ্বারা। বলবে যে তুমি আগে মালিক হও নাই, ঠিক আছে, তোমার আগের হস্তান্তর অসূত্র, ঠিক আছে, বাট এখন তো তুমি মালিক হইছো, তো আগের পাপ এখন মোচন হয়ে গেল।
এটা হলো ফিডিং দ্য গ্রান্ট বাই স্টপেজ। এখন রেস জুডিকাটা কি আনোয়ার সাহেব? হ্যাঁ, বাট কথা আছে, বলতে হবে একই পক্ষ একই বিচার্য বিষয়, একই পক্ষগণ এবং একই বিচার্য বিষয় নিয়ে। শুনেন, আপনি যদি, আমি একটা কথা বলি, ভাইভাতে আপনি যদি বইয়ের সংজ্ঞা মুখস্থ করে যান, তাহলে ওই জায়গায় যাই কিন্তু গুছাইয়ে বলতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, বলেই দিলাম। আর মুখস্থ করতে গেলে আপনার চোখ বন্ধ করতে হবে, নাহলে আর এক দিক তাকাইতে হবে, তাছাড়া হবে না। তাহলে এই জায়গায় আমার এই উত্তর দিতে হবে মানে স্বতঃস্ফূর্ত ভাবে। কিভাবে? তার একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে একবার কোনো মামলা নিষ্পত্তি হলে পরবর্তীতে দ্বিতীয় মামলা রেস জুডিকাটা নীতি দ্বারা পালিত হবে, কথা শেষ। আর রেস সাবজুডিসের ক্ষেত্রে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে দুইটা মামলা যদি চলে, পূর্বের মামলা চলবে আর পরবর্তী মামলা কি থাকবে? স্থগিত থাকবে। এক এক কথায়, ঠিক আছে? যদি বলে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, যে কারণ বা যে যুক্তি আমি আগের মামলায় দেখাতে পারতাম, আগের মামলায় যদি না দেখাই, তাহলে আমি পরের মামলায় দেখাতে গেলে সেটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা পালিত হবে। বুঝতে পারছেন? 11 দেশের কত? 11 ধারা 4 উপধারা, 11-4। তো এখানে দেখেন, এস্টোফেল হলো একজন ব্যক্তি তার পূর্বের কোনো ঘোষণা বা কাজের বিপরীত কোনো যুক্তি বা তর্ক আদালতে হাজির করতে পারে না। অপরদিকে রেস জুডিকাটা হলো আদালতে একটি ঘটনা বা ঘটনার অংশবিশেষ নিয়ে একই পক্ষদের মধ্যে দুবার মামলার বিচার করতে পারে না। মানে একবার যার বিচার হয়ে গেছে সেটা আর বিচার করা যাবে না। এখন এক মামলার বিচার যদি আজীবন করতো, তাহলে তো মামলা জীবনে শেষ হতো না। এখন অ্যাডভোকেটদের সংখ্যা তো আলহামদুলিল্লাহ বাড়তেছে, এখন এই রেস জুডিকাটা নিতে উঠে দেওয়া উচিত, মামলা হইতে থাক। দেখেন, ওয়েবার বা দাবিটা কি? এই ওয়েবার বিবিআই ওয়েবার, ওয়েবার এই সুরুচি বলেন তো, ওয়েবার সাক্ষ্য আইনের কত ধারা আছে সুরুচি? কি বলেন? ওই দীপিকা আছে, ওনার সাথে পরামর্শ করেন আছে কিনা। দাবি সমান নাই তো সেট অফ। হাসনাত সাহেব, ওয়েবার কত ধারা আছে সাক্ষ্য আইনের? জাকারিয়া, ওয়েবার কত ধারা আছে সাক্ষ্য আইনে? ওয়েবার কিন্তু না, এটা একটা নীতি বা সাক্ষ্য আইনে স্পেসিফিক ধারায়। ওয়েবার মানে হলো দাবি ত্যাগ করা, স্বেচ্ছায় ত্যাগ করা। ওই যে মক্কেল আর উকিলের মধ্যে যে যোগাযোগ, উকিল তো প্রকাশ করবে না, 126 ধারায় সুরক্ষা দিতে, কিন্তু মক্কেল যদি বলে যে আপনি প্রকাশ করেন আমার কোনো আপত্তি নাই, তার মানে মক্কেল এই দাবি কি দিল? ওয়েব করে দিল, ছেড়ে দিল। তখন উকিল সাহেব যদি প্রকাশ করে কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে ওয়েবার। তো দেখেন, কোন চুক্তির এক পক্ষ তার আচরণের মাধ্যমে অপর পক্ষকে বিশ্বাস দিতে পারে যে চুক্তি হতে সৃষ্ট কোনো অধিকার তিনি বা তার প্রতিনিধির তরফ থেকে দাবি করা হবে না। তার এরূপ আচরণে আশ্বস্ত হয়ে অপর পক্ষ যদি কোনো কিছু করে, পরবর্তীতে এরূপ তৈরি করা পক্ষ অধিকারটি নতুন করে দাবি করতে পারে না, কারণ ন্যায়সঙ্গত হবে না। তো এই কথা যদি আপনি বলতে যান, খুব জটিল হয়ে যাবে। ওয়েবার বলবেন স্যার, ওয়েবার মানে হলো দাবি ত্যাগ করা, কোনো কিছুর অধিকার স্বেচ্ছায় কি ছেড়ে দেওয়া, এই যে শেষ। উদাহরণ দেখেন, কোন মামলার বাদী নালিশি সম্পত্তির কিছু অংশ বিষয়ে দাবি পরিত্যাগ করার কারণে এবং তা কার্যকর হওয়ার কারণে তারা ওই সম্পত্তি বিষয়ে আপোষকারী বিবাদীর সাথে নতুন করে দাবি উত্থাপন করতে পারবে না। সাক্ষ্য আইনের একটা বিষয় আসি, দেখেন, প্রিভিলেজড কমিউনিকেশন। প্রিভিলেজড কমিউনিকেশন সাক্ষ্য আইন আমরা এখনো পড়ি নাই, বাট সাক্ষ্য আইন আমরা পড়বো। তার আগে প্রিভিলেজড কমিউনিকেশন কি? যেগুলার আলাপ আলোচনার ক্ষেত্রে সুরক্ষা দেওয়া হয়েছে, এগুলো প্রকাশ করা যাবে না, যেরকম স্বামী স্ত্রী 122। তারপরে আপনার রাষ্ট্রীয় সুরক্ষা সংক্রান্ত বিষয় 123, সরকারি বার্তা 124, তারপরে 125-এ ম্যাজিস্ট্রেট জজ এরা কিভাবে জানলো, কোন থেকে সোর্স, এটা প্রকাশ করা যাবে না। উকিল সাহেব মক্কেলের সাথে যা যোগাযোগ হয়েছে প্রকাশ করবেন 126, উকিলের যারা সহকারী আছে তারা প্রকাশ করবেন 127, আর মক্কেল উকিলদের যা বলছে এটা প্রকাশ করবেন 129। এত বলার দরকার নাই, দুই একটা বললেই
হবে। আপনি স্বামী স্ত্রীতে চালাই যান কত ধারা? 122। তাহলে এখন অনুপ সাহেব, সাক্ষ্য আইনে স্বামী স্ত্রী সংক্রান্ত কয়টা ধারা আছে? 22-এর আশেপাশে কত আছে বলেন? 20-এ কি আছে বলেন? অনলাইনে বলেন তো 120 ধারায় কি আছে? স্বামী স্ত্রী যোগ্য সাক্ষ্য স্যার। স্বামী স্ত্রীর যোগ্য সাক্ষী স্যার। স্বামী বা স্ত্রী হলো যোগ্য সাক্ষী। জি স্যার। তো দেখেন, সাক্ষ্য আইন অনুযায়ী যে সকল ক্ষেত্রে সাক্ষ্যদানের অনুমতি প্রয়োজন হয় এবং যোগাযোগ ও আলাপ আলোচনা প্রকাশের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা দেওয়া হয় তাকে প্রিভিলেজড কমিউনিকেশন বলে। যেমন আপনি বলতে পারেন স্বামী স্ত্রীর যোগাযোগ, তারপরে উকিল মক্কেলের যোগাযোগ, এগুলো হলো প্রিভিলেজড কমিউনিকেশন। বৈরী সাক্ষী জিজ্ঞাসা করে, বৈরী সাক্ষী হস্টাইল উইটনেস কত ধারায়? আপনার প্রশ্নই হতে পারে যে বলেন বৈরী সাক্ষী কত ধারায় আছে? 154 ধারায়। বৈরী সাক্ষী কারা বলে বাঁধন সাহেব? আমার সাথে বলবো সে কি মিথ্যা বলছে? সে মিথ্যা বলতেছে না, কিন্তু প্রকৃত সত্য বলতেছে না। তখন তারে জেরা করার অনুমতি চাইতে হয় এবং বৈরী ঘোষণা করতে হয়। এই সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? সাক্ষ্য আইনের 154 ধারায়, সাক্ষ্য আইনের 154 ধারায়। অনেক সময় হ্যাঁ উনি আসছিল, জি। অনেক সময় সাক্ষী যে পক্ষের জন্য সাক্ষ্য দিতে আসে সে পক্ষের সমর্থনে বক্তব্য রাখে না, বরং সে পক্ষের বিপক্ষে সাক্ষ্য দেয়, তখন সেই সাক্ষীকে বৈরী সাক্ষী বলে। যেমন সত্য ঘোষণার মোকদ্দমায় রাষ্ট্র বাদীপক্ষের সাক্ষী আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি গ্রহণ করার সময় দখল বিষয়ে প্রশ্ন করলে সাক্ষী যদি বলে নালিশি ভূমি বিবাদীর দখল করে, বিবাদীরা দখল করে, সাক্ষীর এরকম সাক্ষ্য বাদীর কি যাবে? বিপক্ষে যাবে। এক্ষেত্রে বাদীপক্ষ আদালতের অনুমতি নিয়ে উক্ত সাক্ষীকে বৈরী ঘোষণা করে বিবাদী পক্ষ যে রায় যে প্রশ্ন করতে পারে সেই প্রশ্ন করতে পারে। দেখেন এটা সাক্ষ্য আইনের প্রশ্ন, যদিও আমরা সাক্ষ্য আইনে কোনো পড়ি নাই, পড়বো। এখানে বলছে রিফ্রেশিং মেমোরি কাকে বলে? রিফ্রেশিং মেমোরি স্মৃতি পুনর্জীবিত সাক্ষ্য আইনের আসে কত ধারায়? 159 ধারায়। ওই যে আয়ও যে তদন্ত প্রতিবেদন দিছিল, সাক্ষ্য দিতে এসে সেটা দেখে সে স্মৃতি পুনর্জীবিত করতে পারে, কেস ডায়েরি দেখে স্মৃতি পুনর্জীবিত করতে পারে, জব্দ তালিকা দেখে সংবাদদাতা স্মৃতি পুনর্জীবিত করতে পারে। স্মৃতি জাগ্রত করা বা স্মৃতি পুনর্জীবন, সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষী যে ঘটনা ভুলে গেছেন সেই ঘটনা সম্পর্কে পুনর্জীবিত করার জন্য তিনি ঘটনার সময় লিখিত দলিল দেখতে পারেন। অবশ্যই লিখিত দলিল, যদি সে ঘটনা তার স্মৃতিতে জাগ্রত থাকার সময় তিনি তা যথার্থ বলে গণ্য করে থাকেন। বার কাউন্সিল পরীক্ষায় স্মৃতি পুনর্জীবিত করার কোনো সুযোগ নাই। মাঝে মাঝে কয়েকজন টয়লেটে গিয়ে করে স্মৃতি পুনর্জীবিত। দেখেন স্মৃতি পুনর্জীবিত করার সুযোগ দেওয়া হয় কেন? সাক্ষ্য আইনের 159 ধারা অনুযায়ী সাক্ষী যে ঘটনা ভুলে গেছেন সেই ঘটনা সম্পর্কে তার স্মৃতি জাগ্রত করার জন্য তিনি ঘটনার সময় লিখিত দলিল দেখতে পারেন। আচ্ছা, এখন যে জিনিসটা দেখেন, আমরা একটু তামাদি আইনে চলে যাই। বিরুদ্ধ দখল বা জবরদখল কারে বলে? হাফিজ সাহেব, বিরুদ্ধ দখল আপনারে বললো যে বিরুদ্ধ দখল কি, কি বলবেন? বিরুদ্ধ দখল এই এই বিধানটা কোথায় আছে? তামাদি আইনের 28 ধারায়। মানে যে বেদখল হয়েছে সে যদি 12 বছরের মধ্যে মামলা দায়ের না করে তাহলে তার দখল ওখান থেকে বিলুপ্ত হয়ে যাবে এবং যে ওখানে আছে তার দখলের সৃষ্টি হবে। এখন বিরুদ্ধ দখলের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, দেখেন যে অবশ্যই এই যে দেখেন দখল অবশ্যই প্রকৃত মালিকের জ্ঞাতসারে হতে হবে। হ্যালো, হ্যাঁ 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 বলেন বলেন।
দেখেন, বিরুদ্ধ দখল বা জবরদখল হওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে? দখল অবশ্যই প্রকৃত মালিকের জ্ঞাতসারে হতে হবে, দখল অবশ্যই 12 বছরের নিরবচ্ছিন্ন হতে হবে, কয়েক মাস কম হলে হবে না, আর দখলকারী নিজ অধিকার দাবি এবং প্রকৃত মালিকের দাবি কি করা? অস্বীকার করতে হবে। তবে এখানে একটা কথা, আপনি যদি প্রকৃত মালিকের অনুমতি নিয়ে থাকেন তাহলে এস্টোফেল দ্বারা কিন্তু পারিত হবে, তাহলে কিন্তু হবে না। ভাড়াটিয়া যদি 100 বছরও থাকে, বিরুদ্ধ দখল হবে? হবে না। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন দেখেন, এজমালি সম্পত্তিতে একজন শরিক কি অপর শরিকের বিরুদ্ধে বিরুদ্ধ দখলের সত্ত্ব অর্জন করতে পারে? এজমালি বুঝেন? যেগুলা যে যৌথ থাকে সম্পত্তি, আপনার একজন ব্যক্তি যদি মারা যায়, তার যে মানে তার যে সম্পত্তি আছে আর সকল ছেলে মেয়েদের মধ্যে ওই সম্পত্তিটা কি হয়? বন্টিত হয়। তো বন্টিত হওয়ার আগ পর্যন্ত এটাকে কি বলে? এজমালি সম্পত্তি। দেখেন দেখেন, সাধারণত পারে না, কেননা বন্টন না হওয়া পর্যন্ত একজন শরিকের দখল সব শরিকের দখল বলে বিবেচিত হয়। মানে যতদিন পর্যন্ত আপনার যার যার কতটুকু কতটুকু অংশ এটা যদি বন্টিত না হয়, একসাথে একই রকম অবস্থায় থাকে, তাইলে একজন শরিক যতদিনই থাকুক না কেন এটা বিরুদ্ধ দখল হবে না। বুঝেন নাই বোধহয়? জি। পরেরটা দেখেন, এজমালি সম্পত্তিতে একজন শরিকের কি অপর শরিকের বিরুদ্ধে বিরুদ্ধ দখল সত্ত্ব অর্জন করার কোনো সুযোগ আছে? এজমালি সম্পত্তিতে একজন শরিক অপর শরিকের বিরুদ্ধে বিরুদ্ধ দখল মূল্য অর্জন করতে পারে। কিভাবে পারে বলুন? যখন একজন শরিক অন্য শরিকের অধিকার অস্বীকার করে নিজের অধিকার করে এককভাবে কোনো সম্পত্তি 12 বছরের বেশি দখল রাখে, তখন শরিকদের বিরুদ্ধে তার বিরুদ্ধে দখলজনিত সৃষ্টি হয়। এখন এটার মূল কথা হলো যে যদি তাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে থাকে তাহলে হবে, আর ভাগ বাটোয়ারা যদি না হয়ে থাকে তাহলে ধরে নেওয়া হবে সকলের দখলই বলবৎ আছে। পরের প্রশ্নটা দেখেন, সরকারি সম্পত্তিতে কি জবরদখল মূলে সত্ত্ব অর্জিত হতে পারে? হতে পারে। কতদিন থাকা লাগবে বলে? 60 বছর, 60 ইয়ার্স। তারপরে দেখেন, কত বছর দখলে থাকলে সরকারি সম্পত্তিতে জবরদখল মূলে সত্ত্ব অর্জিত হবে? 60 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 149। তামাদি আইন যদিও এখনো পড়ি নাই, বাট তারপরও তামাদি আইনের অনুচ্ছেদ 142 আর 144 এর মধ্যে পার্থক্য আমি আপনাদের বুঝাইছিলাম। তো তার আগে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 842 ধারার মামলা, এই মামলার তামাদি মেয়াদ কতদিন? 12 বছর। মামলাটা করে কে? মালিক। এখন যদি সে সরাসরি মালিক এবং দখলে ছিল বেদখল হয়েছে তাহলে 142। সে মালিক কিন্তু দখলে আগে থেকে ছিল না, তাহলে তার মালিকানা ফেরত চাইতে হলে 12 বছরের মধ্যে মামলা করতে হবে, এটা হলো 144। কেমনে? আপনি বাড়িতে ছিলেন, আপনার একজন বেদখল করছে, তাহলে আপনার মামলা করতে হবে 12 বছরের মধ্যে 142। আর আপনি আপনার বাবার জমির মালিক হইছেন, বাবা নাই এখন মালিক হইছেন, কিন্তু আপনার ওই জমি দাবি আছে, চাচা দাবি করতেছে, তাহলে চাচার বিরুদ্ধেও 842 ধারা মামলা করতে হবে, কিন্তু তামাদি মেয়াদ 12 বছর, এটা হলো 144। এটাই। আমরা একটু কোর্ট ফি এটা একটু জেনে নিই, অনেক সময় জিজ্ঞেস করে কোর্ট ফি কয় প্রকার, কোর্ট ফি সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রথমে দেখেন, কোর্ট ফি আইন 1870। কোর্ট ফি আইনে কয় প্রকার কোর্ট ফির কথা উল্লেখ আছে? একটা হলো নির্দিষ্ট কোর্ট ফি, আর একটা আছে কি অ্যাড ভ্যালুম কোর্ট ফি। অ্যাড ভ্যালুমের বাংলা কি? তো এটা দেখেন, অ্যাড ভ্যালুম কোর্ট ফি কি? মামলার বিষয়বস্তুর মূল্যের উপর যে কোর্ট ফি দিতে হয় তাকে অ্যাড ভ্যালুম কোর্ট ফি বলে। বর্তমানে অর্থের মোকদ্দমায় সর্বোচ্চ অ্যাড ভ্যালুম কোর্ট ফি কত? দেখেন, মোকদ্দমার মূল্যের উপর 2.5% হারে, কিন্তু সর্বোচ্চ কত? 50,000। যদি কেউ 10 কোটি টাকা ক্ষতিপূরণ চায় তাহলে সর্বোচ্চ কত? 2.5% হারে সর্বোচ্চ 50,000। আবার উক্ত টাকা 15% ভ্যাট দিতে হয়, তাহলে ভ্যাট দিয়ে হলো কত? 57,500। আর যেমন 5 লাখ টাকা উদ্ধারের মোকদ্দমায় 2.5% হারে 12,500 টাকা, এবং 12,500 টাকার উপর 15% ভ্যাট সহকারে 14,375 টাকা কোর্ট ফি দিতে হবে। এখন এ হলো কথা। এবার আসি স্থাবর সম্পত্তিতে। বর্তমানে স্থাবর সম্পত্তির মামলায় স্থাবর সম্পত্তির মোকদ্দমায় সর্বোচ্চ অ্যাড ভ্যালুম কোর্ট ফি কত? 43,000। একটু ব্র্যাকেটে লেখেন 2% হারে 40,000, আর ভ্যাট সহ হয় 46,000।
2% আরে 2 অর্থ হইলে 2.5 আর স্থাবর সম্পত্তি হইলে 2%। 40,000 ব্যাট দেওয়া হয়েছে 40। 2% প্লাস 15% ভ্যাট। জি ভ্যাট দিয়ে 600 ভ্যাট সহ। সর্বনিম্ন নির্ধারিত কোর্ট ফি কত দেখেন? 5 টাকা। সর্বনিম্ন নির্ধারিত কোর্ট ফি 5 টাকা। সর্বোচ্চ নির্ধারিত কোর্ট ফি কত দেখেন? 1,000 টাকা। সর্বনিম্ন অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি কত? 200 টাকা। বলেন তো ঘোষণামূলক মামলা অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি কত? যতগুলো ঘোষণা, যদি 3টা ঘোষণা হয় 900। সর্বোচ্চ অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি কত? আপনি বললেন 50,000। ভ্যাট সহ যদি যোগ করেন তাহলে হয় কত? 57,500। যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দেওয়া লাগে এরকম একটা মামলার কথা বলেন। স্যার বাটোয়ারা মামলা, স্যার অর্থের মামলা, তারপর দখল পুনরুদ্ধারের মামলা। আর ফিক্সড কোর্ট ফি দেওয়া লাগে স্যার ঘোষণামূলক মামলা, পারিবারিক মামলা। 9 ধারার মামলা স্যার, স্যার একটা 9 ধারার মামলা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলায় দেওয়া লাগে না? না স্যার, ফৌজদারি মামলায় তো কোর্ট ফি লাগে না স্যার। ফৌজদারি মামলায় কোর্ট ফি লাগে স্যার। আচ্ছা বান করলাম দেখেন। আচ্ছা পরের প্রশ্নটা দেখেন। যদি কোনো মামলায় তামাদি মেয়াদ তফসিলের কথা উল্লেখ না থাকে সেক্ষেত্রে তামাদি মেয়াদ কত? যখন মামলার কারণ উদ্ভব হয় তখন থেকে 6 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 120। আর একটু লিখে রাখেন, আবেদনের ক্ষেত্রে 181, 3 বছর। আবেদনের ক্ষেত্রে 181, 3 বছর। আবেদন করতে 181 অনুচ্ছেদ 3 বছর। তো যদি কোনো মামলার তামাদি মেয়াদ উল্লেখ না থাকে তাহলে 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। আর আবেদনের তামাদি মেয়াদ উল্লেখ না থাকলে 181 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। আবেদনের ক্ষেত্রে হচ্ছে আপনার রেস্টিটিউশন, প্রত্যার্পণ। ঠিক আছে, তারপরে দেখেন দুটি উদাহরণ বলুন যেখানে মামলা দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ নাই। সত্য ঘোষণা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, তারপরে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, এগুলাতে তামাদি মেয়াদ উল্লেখ নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এগুলো আগের নোট করা, এটা টোটালি বাদ। আপনাদের এখন আর পড়া লাগবে না, এইগুলা জীবনেও জিজ্ঞেস করবে না এখন আর। এবং না পাইতে গেছেন, এনার অনেক কিছু জানা লাগতো, বিশেষ করে গোপালগঞ্জ বাড়ি থাকার কারণে। আচ্ছা, জাতীয় 4 নেতার নাম, এটাও আসবে না রে। 21শে ফেব্রুয়ারিটা একটু দেখেন, একেবারে লাস্টে 5 নাম্বার পেজে, এটা মনে রেখেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। যদি প্রশ্ন করে যে 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা, মানে 21শে ফেব্রুয়ারি কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার, 8 ফাল্গুন। দরকার নাই, আর ভাষা সৈনিক টনিক দরকার নাই। লাস্টের দুইটা দেখেন, লাস্টের দুইটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের জাতীয় দিবস, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস কত তারিখ? 26শে মার্চ। আর বিজয় দিবস কত? 16। বলেন তো শত্রুমুক্ত হয় কবে? কেন? বিজয় দিবস মানেই তো ওই দিন আমাদের শত্রুমুক্ত হয়েছে। আর স্বাধীনতা ঘোষণা করছিল কত? 26শে মার্চ।
তো আপনাদের আগামীকাল পড়া আছে। আগামীকাল পড়া হলো সন্ধ্যা 6টা থেকে। আর আগামীকাল আপনাদের ভাইবা নিব। টপিক হচ্ছে ফৌজদারি দণ্ডবিধি দেওয়ানি। এতে যা যা পড়াইছি সব তো না, যা যা আলোচনা করছি তাই। ফৌজদারি দণ্ডবিধি দেওয়ানি, যারা অনলাইনে আছেন তাদের সরাসরি ভিডিও কনফারেন্সে ভাইবা হবে, আর আপনাদের এরকম ভাইবার ফ্লেভার পাবেন আগামীকাল, মক ভাইবা। হ্যাঁ, ইউটিউবে আছে জি। স্যার আমার কাছে মনে হচ্ছে এই 26 মার্চ